আজকের আলোচনাটা হার্বালাইফ অ্যাসোসিয়েট নেটওয়ার্ক নিয়ে। মানে কি করে এটা তৈরি হয় আর এর পিছনের যে ব্যক্তিগত গল্পগুলো আছে। আমাদের কাছে কিছু উৎস এসেছে। হ্যাঁ, একটা 5 দফা প্ল্যান আছে দেখলাম, আর বেশ কিছু অ্যাসোসিয়েটের গল্প। ইন্টারেস্টিং কম্বিনেশন। ঠিক, আমরা চেষ্টা করব এই নেটওয়ার্ক তৈরির কৌশলটা বুঝতে আর মানুষগুলোর দিকটাও, মানে মানবিক দিকটা। একদম। উৎসগুলো কিন্তু দুটো দিকেই দেখাচ্ছে। একদিকে বেশ গোছানো একটা পরিকল্পনা, অন্যদিকে খুব ব্যক্তিগত কিছু গল্প, আবেগ আছে। মনে হচ্ছে এই দুটো মিলেই জিনিসটা কাজ করে। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, ওই পরিকল্পনাটার কথাই যদি আসি প্রথমে। উৎসগুলো বলছে একটা 5 দফা ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, সংক্ষেপে বললে একদম স্পষ্ট লক্ষ্য আর ব্র্যান্ডিং ঠিক করা। আচ্ছা। তারপর এমন একটা সিস্টেম যেটা সহজে অন্যরাও নকল করতে পারে, মানে ডুপ্লিকেবল সিস্টেম যাকে বলে। বুঝেছি। আর ডিজিটাল সরঞ্জাম তো লাগবেই আজকাল। প্রতিদিনের কাজের একটা লক্ষ্য রাখাও জরুরি। আর লিডারশিপ, অবশ্যই লিডার তৈরি করা আর তারা যা করছে সেটা স্বীকৃতি দেওয়া। এই তো। এই যে বললেন নকলযোগ্য সিস্টেম। হ্যাঁ, ডুপ্লিকেবল সিস্টেম। এটার উপর কিন্তু খুব জোর দেওয়া হয়েছে উৎসগুলোতে। কেন বলুন তো? কারণটা সহজ। এমন একটা কাজের পদ্ধতি তৈরি করতে হবে যা শুধু পুরনোরা নয়, যারা নতুন আসছে তারাও সহজে শিখতে পারে। আচ্ছা, নিজেরা করতে পারে, অন্যদের শেখাতেও পারে। একদম ঠিক। ব্যবসাটা বাড়বে কি করে না হলে? এটা তো স্তম্ভের মতো। বেশ যুক্তিযুক্ত। এই সিস্টেম বা কাঠামোটা তো গেল, মানে মেশিনের মতো। কিন্তু এর তেল বা জ্বালানি? হা, ভালো বলেছেন। জ্বালানিটা আসছে ওই ব্যক্তিগত গল্পগুলো থেকে। মনে হচ্ছে সেটাই। অনেক গল্প আছে উৎসগুলোতে। কয়েকটা নিয়ে কথা বলা যাক। নিশ্চয়ই। এই গল্পগুলোর মধ্যে কিছু কমন জিনিস কিন্তু বারবার আসছে। যেমন ধরুন, শারীরিক পরিবর্তন তো বটেই। হ্যাঁ, মানসিক পরিবর্তনও। অনেকে বলছে জীবনের নতুন মানে খুঁজে পেয়েছে, আত্মবিশ্বাস বেড়েছে। আর একটা কমিউনিটির অংশ হওয়া, দলবদ্ধতার অনুভূতি। এটাও খুব গুরুত্বপূর্ণ। আর শুরুতে অনেকেরই কিন্তু সংশয় ছিল বা কঠিন পরিস্থিতি ছিল জীবনে, সেগুলো কাটিয়ে ওঠা। ঠিক, যেমন ধরুন ওই অমিতের গল্পটা 2013 সালের প্রথম দিকের একজন অ্যাসোসিয়েট। হ্যাঁ, উৎস তাকে বলছে প্রথম অগ্নিশিখা, মানে প্রথম যে স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল। একজন সাধারণ জিমে যাওয়া ছেলে থেকে লিডার হয়ে ওঠা। এটা কিন্তু পরিকল্পনার ওই নেতৃত্ব তৈরি আর প্রথম বিশ্বাসী খুঁজে বের করার দিকটা দেখিয়ে দেয়। ঠিক, এই প্রথম দিককার উৎসাহটা খুব দরকার হয়। একদম। পুরো নেটওয়ার্কে ওই আগুনটা ছড়িয়ে দিতে সাহায্য করে। আবার দেখুন, সম্প্রদায়ের কথা বলছিলেন, মৌসুমীদের গল্পে ওটা খুব পরিষ্কার 2014 সালের। হ্যাঁ, একজন গৃহবধূ হয়তো একটু চুপচাপ থাকতেন শুরুতে, কিন্তু পরে নিজের কথা বলার সাহস খুঁজে পেলেন, স্থানীয়ভাবে বেশ পরিচিতিও তৈরি করলেন। ওর একটা লাইন ছিল না, হার্বাল লাইফ প্রতিটি রান্নাঘরে, প্রতিটি বাড়িতে। হ্যাঁ, এটা কিন্তু ওই ডিজিটাল টুল ব্যবহার করে আপাতদৃষ্টিতে যারা একটু আড়ালে থাকেন তাদের কাছে পৌঁছানোর একটা উদাহরণ হতে পারে। ঠিক। আবার রোহিতের গল্পটাও দেখুন, 2015 সালের একজন ছাত্র। ওর তো শুরুতে ধারণাই ছিল এটা শুধু আন্টি আর আঙ্কেলদের জন্য। হ্যাঁ, একটা প্রাথমিক সংশয়, কিছুটা হয়তো অহংবোধও ছিল। কিন্তু সেটা থেকে বেরিয়ে এসে অন্যদের সাহায্য করার দিকে মন দিল। উৎস বলছে ওকে নাকি সরাসরি বোঝানো হয়নি, বরং শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হয়েছিল। ইন্টারেস্টিং অ্যাপ্রোচ। নতুন প্রজন্মকে টানার একটা কৌশল হয়তো। হতেই পারে। আর ক্যাম্পাসেও তো ওর একটা প্রভাব তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে তো আরও নানা পেশার মানুষ যোগ দিয়েছেন, যেমন ওই রানা ভাই 2021 সালের ক্যাব চালক। হ্যাঁ, ওর গল্পটা দেখাচ্ছে যে খুব ব্যস্ত শিডিউলের মধ্যেও কিন্তু সুস্থ থাকা যায়। উৎস এটাকে বলছে চাকার উপর সুস্থতা। বেশ ভালো নাম। মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা আর কি। আর একজনের কথা বলি, অপর্ণাদি 2018 সাল, উনিও গৃহবধূ। হ্যাঁ, ওনার সমস্যাটা ছিল দীর্ঘদিনের, কম শক্তি, আত্মবিশ্বাসের অভাব। ওর পরিবর্তনটা কিন্তু শুধু শরীরের নয়, আত্মমর্যাদা ফিরে পাওয়া, কিছুটা আর্থিক স্বাধীনতাও। ঠিক। আর ওর গল্পের মূল কথাটা সুস্থ মা, সুস্থ পরিবার। এটা তো পরিকল্পনার ওই প্রথম ধাপ, মানে ব্র্যান্ডিংয়ের একটা দারুণ উদাহরণ। ঠিক বলেছেন, ব্যক্তিগত গল্পটাই এখানে ব্র্যান্ড মেসেজ হয়ে যাচ্ছে। একদম। এই গল্পগুলো দেখতে গিয়ে আমার একটা জিনিস বেশ চোখে পড়ল, বাংলা আর ইংরাজির একটা মিশেল আছে কথায়। হ্যাঁ, মনে হয় এটা কমিউনিটির নিজস্ব একটা যোগাযোগের ধরন তৈরি করেছে, স্বাভাবিকভাবেই এসছে।
আর কিছু জিনিস বারবার ঘুরে ফিরে আসছে, যেমন প্রথমবার শেক খাওয়া, জুম কলে জয়েন করা, ব্যক্তিগত কোনো সমস্যা, স্বাস্থ্য, আত্মবিশ্বাস বা আর্থিক সেটা কাটিয়ে ওঠা। আর ছোট ছোট স্থানীয় গ্রুপ তৈরি করা। উৎসগুলোতে নামও আছে কয়েকটার: ফিট রাইডার্স ক্লাব, ওয়েলনেস টিচার্স সার্কেল, ঘরসে ওয়েলনেস, এরকম। হ্যাঁ, এই স্থানীয় গ্রুপগুলো আসলে পরিকল্পনার দুটো দিককে একসাথে নিয়ে আসছে। কোন দুটো? ওই যে নকলযোগ্য সিস্টেম আর নেতৃত্ব ও স্বীকৃতি। আচ্ছা, কিভাবে? স্থানীয় লিডাররা নিজেদের গ্রুপ তৈরি করছেন, মানে সিস্টেমটাকে নকল করছেন, আবার স্থানীয় স্তরেই কাজের স্বীকৃতি পাচ্ছেন। তার মানে পরিকল্পনাটা শুধু কাগজে নেই, মানুষের মাধ্যমে জীবন্ত হয়ে উঠছে। ঠিক তাই। তাহলে আলোচনাটা যদি গুছিয়ে আনি, মূল বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম: এই নেটওয়ার্কটা দাঁড়িয়ে আছে একটা কাঠামোর ওপর, একটা পরিকল্পনার ওপর, এবং একই সাথে খুব জোরালো বিশ্বাসযোগ্য ব্যক্তিগত সফলতার গল্পের ওপর। আর উৎসগুলো বারবার একটা জিনিসের উপর জোর দিচ্ছে: মানুষের ওপর বিশ্বাস রাখা। বলা যায় পরিকল্পনাটা হলো ফ্রেম বা কঙ্কালটা। আর গল্পগুলো তাতে প্রাণ দিচ্ছে, রক্তমাংস যোগাচ্ছে। হ্যাঁ, আর বিশ্বাসটাই হয়তো এই দুটোকে জুড়ে রাখছে, পুরো সিস্টেমটাকে চালু রাখছে। দারুণ। আচ্ছা, যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? নিশ্চয়ই। এই যে এতগুলো গল্প শুনলাম আমরা, এগুলো থেকে স্বাস্থ্য বা আয়ের উন্নতির কথা তো বুঝলাম, কিন্তু এর বাইরে মানুষের আরও কিছু গভীর চাহিদা থাকে না? যেমন ধরুন, একসাথে থাকার অনুভূতি বা জীবনের একটা মানে খুঁজে পাওয়া বা কাজের স্বীকৃতি পাওয়া। হ্যাঁ, একাত্মতাবোধ, উদ্দেশ্য, স্বীকৃতি, এগুলো। তো এই মডেলটা সেই চাহিদাগুলো কতটা পূরণ করছে বলে মনে হয়? এটা নিয়ে শ্রোতারাও একটু ভেবে দেখতে পারেন। খুব ভালো প্রশ্ন, ভাবার মতো।